গ্রামার লেনে সবাইকে স্বাগত। গ্রামার লেনের আজকের ভিডিওতে আলোচনা করব ফিউচার ইনডেফিনাইট টেন্স। শুরু করছি ফিউচার ইনডেফিনাইট টেন্স। প্রথমেই ফিউচার ইনডেফিনাইট টেন্সের সংজ্ঞা। ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে এরকম বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। যেমন হি উইল কাম হিয়ার টুমরো, তিনি আগামীকাল এখানে আসবেন, অর্থাৎ এখনও আসেননি, ভবিষ্যতে সেই কাজটি ঘটবে। সাধারণত ভবিষ্যৎকালকে সূচিত করতে যেসব টাইম এক্সপ্রেশন ব্যবহার করা হয় সেগুলো হলো সুন, শর্টলি, ইন আ ফিউ মোমেন্টস, টুমরো, নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার। এইগুলো হলো ফিউচার ইনডেফিনাইট সূচক টাইম এক্সপ্রেশন, অর্থাৎ বাক্যে এগুলো থাকলে বোঝা যায় যেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এবারে বাংলায় ক্রিয়াপদের রূপ, অর্থাৎ বাংলায় কি থাকলে দেখে আমরা তার ইংরাজি করার সময় ফিউচার ইনডেফিনাইট করব, বাংলার ক্রিয়াপদের বিভক্তি কি থাকলে আমরা ইংরাজিতে ফিউচার ইনডেফিনিট করব সেটা দেখব। বাংলায় কি হয়, উত্তম পুরুষে শেষে ইবো, মধ্যম পুরুষে ক্রিয়াপদের শেষে ইবে এবং প্রথম পুরুষেও ক্রিয়াপদের শেষে ইবে বিভক্তি থাকে। যেমন উদাহরণ, আমি আগামীকাল কলকাতায় যাব, তুমি শীঘ্রই বাড়ি ফিরবে, সে সামনের মাসে গাড়ি কিনবে। এবারে দেখে নিই ইংরাজিতে ভার্বের ফরমেশন কিভাবে হয়, অর্থাৎ ভার্ব কিভাবে গঠন করতে হয়। প্রথমে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যে কি থাকে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে শ্যাল বা উইল, সেটা পার্সন অনুসারে বসবে, তারপরে থাকবে মেইন ভার্ব, মূল ভার্বের ফার্স্ট ফর্ম আর কি, প্রেজেন্ট ফর্ম, তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে সেটা বসবে। উদাহরণ, আই শ্যাল মিট হিম টুমরো, আমি আগামীকাল তার সাথে দেখা করব। এবারে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে মূল ভার্ব বা মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, হি উইল নট অ্যাডমিট হিজ ফল্ট, সে তার দোষ স্বীকার করবে না। এবারে আসি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক হ্যাঁবোধক বাক্যের। এক্ষেত্রে আমরা প্রথমেই আনব অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, উইল ইউ টেক টি, তুমি কি চা খাবে। 4 নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে একই রকম প্রায়, একটু আলাদা হলো প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে উদাহরণ দুটো দেওয়া আছে, তার কারণ হলো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট তার আগে বসবে এবং সাবজেক্টটা যদি প্রোনাউন হয় নট তাহলে তার পরে বসবে। যেমন, উইল ইউ নট গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে না। এখানে ইউ সাবজেক্ট, এটা হলো একটা প্রোনাউন, তাই নট তার পরে বসেছে নিয়ম অনুসারে। আবার পরের উদাহরণে দেখি, উইল নট অমিত হেল্প হিজ ফ্রেন্ড, অমিত কি তার বন্ধুকে সাহায্য করবে না। এখানে যেহেতু সাবজেক্ট একটা নাউন অমিত, তাই নট তার আগে বসেছে, এটাই নিয়ম। তবে কন্ট্রাক্টেড ফর্ম যদি হয়, অর্থাৎ নট যদি অক্সিলারি ভার্বের সঙ্গে জুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোনাউনের আগেও বসবে। ওই যে প্রথম উদাহরণটা যদি আমরা দেখি, উইল ইউ নট গো টু মার্কেট, এটায় উইলের সঙ্গে যদি নট জুড়ে গিয়ে যদি কন্ট্রাক্টেড ফর্ম হয় তখন এরকম হবে, ওন্ট ইউ গো টু মার্কেট, ওন্ট হয়ে যাবে। কন্ট্রাক্টেড ফর্ম উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হলো ওন্ট, WON''T, আর শ্যাল নটের কন্ট্রাক্টেড ফর্ম হলো শান্ট, SHAN''T। একটু আগে যেটা বলছিলাম, এবারে যেটা আলোচনা করব সেটা হলো শ্যাল বা উইল বসানোর নিয়মটা কী,
কোথায় শ্যাল কোথায় উইল বসবে। সাধারণত ফার্স্ট পার্সন অর্থাৎ আই উই এক্ষেত্রে তারপরে শ্যাল বসবে। আর সেকেন্ড ও থার্ড পার্সন অর্থাৎ ইউ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেমন হি শি দে ইট এনি আদার নাউন এর ক্ষেত্রে উইল ব্যবহার করা হবে। এটাই হলো জেনারেল রুল। তবে সেন্টেন্সটি দ্বারা যদি প্রতিজ্ঞা, সংকল্প, বাধ্যবাধকতা বোঝায় তখন কিন্তু এর বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসবে, যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল বসবে। এক্সাম্পল, আগামীকাল আমি অবশ্যই উপস্থিত থাকব। টুমরো আই উইল বি প্রেজেন্ট। অর্থাৎ এখানে কর্তা তার এই উপস্থিত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞার কথা তিনি ব্যক্ত করছেন, তাই আইয়ের পরে শ্যাল না হয়ে উইল হলো। আরেকটা ব্যাপার, শ্যাল ফর্মাল ইংলিশে বেশি ব্যবহৃত হয় ফর্মাল ইংলিশের ক্ষেত্রে, যেখানে গ্রামাটিক্যাল ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ একেবারে অথেন্টিক গ্রামার ইউজিংয়ের ক্ষেত্রে শ্যাল বসে। তবে কনভারসেশনাল ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে সাধারণত ওই উইলের ব্যবহারটাই সব জায়গায় চলে। এবারে আসছি ফিউচার ইনডেফিনিট টেন্সের কিছু ব্যবহার। 1 নম্বর ব্যবহার, ফিউচার ইনডেফিনিট টেন্সের বিকল্প, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট যেখানে হওয়ার কথা তার পরিবর্তে ফিউচার ইনডেফিনাইট না হয়ে আমরা তার বদলে অন্য কী টেন্স ব্যবহার করতে পারি। প্রথমে আমরা ব্যবহার করতে পারি ফিউচার ইনডেফিনাইটের বদলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকম? কোনো ভবিষ্যৎ আয়োজন বোঝাতে, যেমন দে আর কামিং টুমরো, অর্থাৎ তারা আগামীকাল আসছে, তার মানে এখনও আসেনি, আগামীকাল আসবে। অর্থাৎ এখানে দে আর কামিংয়ের বদলে এটা আমরা করতে পারি দে উইল কাম। কিন্তু যেহেতু এটা নিকট ভবিষ্যতের একটা অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা বোঝাচ্ছে, তাই তার পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারি। তারপরে প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইটের বদলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করতে পারি। এক্সাম্পল, শি অ্যারাইভস ইন ইন্ডিয়া নেক্সট মান্থ, তিনি পরের মাসে ভারতে পৌঁছবেন। অর্থাৎ শি উইল অ্যারাইভ এটা না করেও এটা নিকট ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ক্রিয়া, অর্থাৎ ঘটতে চলেছে এমন ক্রিয়া, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট হলো ফিউচার ইনডেফিনাইটের বিকল্প। এছাড়াও ভবিষ্যতে দুটি কাজ বোঝাতে যদি হোয়েন বা অ্যাজ বা হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, আনটিল প্রভৃতি অ্যাডভার্বগুলো ব্যবহৃত হলে তাদের পরেও প্রেজেন্ট ইনডেফিনাইট হয়। যেমন উই উইল হ্যাভ ডিনার হোয়েন দ্য গেস্টস গেট হিয়ার, অতিথিরা এলে আমরা রাতের খাবার খাবো। এবারে 3 নম্বর মানে শেষ যে বিকল্প সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইটের পরিবর্তে আমরা ফিউচার কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি একই অর্থ বোঝাতে। কীরকম? উদাহরণ, আই শ্যাল বি গোয়িং শর্টলি, আমি শীঘ্রই যাব, অর্থাৎ আই শ্যাল গো শর্টলি এর পরিবর্তে আমরা করছি আই শ্যাল বি গোয়িং শর্টলি। অন্যান্য নিয়ম 2, যেক্ষেত্রে সম্ভাবনা, প্রত্যাশা, নিশ্চয়তা, মতামত, বিস্ময় এ ধরনের এক্সপ্রেশনের সাথে এই ধরনের এক্সপ্রেশন ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনাইট ব্যবহার করতে পারি। উদাহরণে দেখি, আই উইল প্রবাবলি বি অ্যাট অফিস দিস ইভিনিং, আমি সম্ভবত আজ সন্ধ্যায় অফিসে থাকবো, এটা একটা সম্ভাবনা। আবার পরের উদাহরণটা একটা নিশ্চয়তা প্রকাশ করছে, আই এম শিওর ইউ উইল সাকসিড, আমি নিশ্চিত আপনি সফল হবেন। কিন্তু এই নিয়মের একটা ব্যতিক্রম হলো, যদি আই হোপ, আমি আশা করি, এই ধরনের এক্সপ্রেশনের পরে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, ফিউচার ইনডেফিনাইট করা যাবে না, যদিও অর্থ ফিউচার বোঝাবে। কীরকম? এক্সাম্পল, আই হোপ দ্য বাস কামস আর্লি, আশা করি বাস তাড়াতাড়ি চলে আসবে। এটা একটা আশা, আই হোপ দিয়ে এই বাক্য শুরু হয়েছে, তাই এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করা হয়েছে, যদিও সেটা ফিউচার সেন্স বোঝাচ্ছে। 3 নম্বর নিয়ম, নাও এই টাইম অ্যাডভার্বের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট হতে পারে। নাও মানে তো এখন বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো বা প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে কিন্তু ফিউচার ইনডেফিনাইট হতে পারে। উদাহরণে দেখি, ডোন্ট ফোন অমিত নাও, হি উইল বি বিজি, অমিতকে এখনই ফোন করো না, সে ব্যস্ত থাকবে। অর্থাৎ বক্তা জানে যে অমিত এখন ব্যস্ত থাকবে বা আছে, আই নো হি উইল বি বিজি নাও। 4 নম্বর নিয়ম, ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন,
অর্থাৎ যেমনটা আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে করেছিলাম, কোনো হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, বর্তমানের বা অতীত থেকে চলে আসছে এমন কোনো হ্যাবিট যা বর্তমানেও বজায় আছে, সেক্ষেত্রে যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি, তেমনি ভবিষ্যৎ কোনো অভ্যাসগত ক্রিয়ার ক্ষেত্রেও আমরা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করব। এক্সাম্পল, স্প্রিং উইল কাম এগেইন, আবার বসন্ত আসবে। রুল 5, ক্লজ অফ কন্ডিশন। ক্লজ অফ কন্ডিশন ওপেন কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত প্রিন্সিপাল ক্লজে বা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস এর ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট ব্যবহৃত হয়। অর্থাৎ 3 প্রকারের যে অ্যাডভার্ব ক্লজের ভাগ আছে, একটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, আর একটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, একটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এক্ষেত্রে কিন্তু ফিউচার ইনডেফিনাইট ব্যবহৃত হয়। প্রথমে উদাহরণ, ক্লজ অফ কন্ডিশন। এক্সাম্পল, ইফ ইট রেইনস আই উইল নট গো আউট, বৃষ্টি হলে আমি বাইরে যাব না। এটা শর্ত বা কন্ডিশন। এখানে দেখা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজে ফিউচার ইনডেফিনাইটটা ব্যবহৃত হয়েছে। এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। আর ইফ ইট রেইনস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট, আর প্রিন্সিপাল ক্লজে হবে ফিউচার ইনডেফিনাইট। দ্বিতীয় উদাহরণ হলো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অর্থাৎ সময় বোঝাতে আর যে অ্যাডভার্ব ক্লজ ব্যবহৃত হয় সেখানে ব্যবহৃত হয়। হোয়েন ইট গেটস হট দ্য স্নো উইল স্টার্ট টু মেল্ট, গরম পড়লে তুষার গলে যেতে শুরু করবে। এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, এখানে ব্যবহৃত হয়েছে প্রিন্সিপাল ক্লজে ফিউচার ইনডেফিনাইট টেন্স। তৃতীয় ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে, যেমন আই অ্যাম পুটিং দ্য ফাইল অন দ্য টেবিল সো দ্যাট হি উইল রিড ইট ফার্স্ট, আমি টেবিলে ফাইলটা রাখছি যাতে সে প্রথমে পড়ে। উদ্দেশ্য কি টেবিলে ফাইল রাখার? যাতে সে প্রথমে পড়ে। এখানে ব্যবহৃত হয়েছে প্রিন্সিপাল ক্লজে হি উইল রিড ইট ফার্স্ট, এইটা প্রিন্সিপাল ক্লজ, এখানে ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়েছে। শেষ নিয়ম, 6 নম্বর নিয়ম, কোনো সংবাদ প্রচার, আনুষ্ঠানিক ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস দিতে ফিউচার ইনডেফিনাইট সাধারণত ব্যবহৃত হয়। সংবাদ পাঠক বা পাঠিকা সংবাদ পাঠের সময় এগুলো ব্যবহার করে থাকেন, আমরা দেখেছি। যেমন দ্য হিউমিডিটি উইল পারসিস্ট ইন অল এরিয়াস, আর্দ্রতা সব অঞ্চলেই বজায় থাকবে, এটা একটা আবহাওয়ার পূর্বাভাস। আবার আরেকটা উদাহরণ, দ্য প্রাইম মিনিস্টার উইল ইনঅগারেট দ্য ফাংশন, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এটা একটা আনুষ্ঠানিক ঘোষণা, এখানেও ফিউচার ইনডেফিনাইট ব্যবহার হলো। শেষ হলো আজকের ভিডিও টপিক ফিউচার ইনডেফিনাইট টেন্স। ধন্যবাদ।